ইলেকট্রনিক্স টেকনোলজি ষষ্ঠ পর্বের মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেম এর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমরা এর আগে একটি ক্লাস করেছি, তো আজকে আমরা সেই ক্লাস পরবর্তীতে অংশটুকু নিয়ে আলোচনা করব। তো চলো সরাসরি ক্লাসে চলে যাই। আমরা গতদিন চ্যাপ্টার 1 আলোচনা করেছি। চ্যাপ্টার 1-এর আমরা এখানে হচ্ছে 1.1 নিয়ে কথা বলেছি। যে আমি একটু রিভিউ দিচ্ছি যাতে করে যারা গত ক্লাসে উপস্থিত হতে পারো নাই তারা যাতে জিনিসটা মানে একটু বুঝতে পারো। আমরা মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার দুইটা সংজ্ঞা পড়েছি গত ক্লাসে। মাইক্রো প্রসেসর একটা চিপ আর মাইক্রো কন্ট্রোলার একটা মাইক্রো কম্পিউটার। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কি করেছি, একটা বেসিক যে মাইক্রো কন্ট্রোলার, একটা বেসিক মাইক্রো কন্ট্রোলার সিস্টেমের যে ব্লক ডায়াগ্রাম, সেখানে কি কি জিনিস থাকে একদম মিনিমাম অ্যাটলিস্ট, সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। তারপরে হচ্ছে আমরা মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার দুইটার মাঝখানে কি পার্থক্য সেটা আমরা জেনেছি। তারপরে হ্যাঁ, আমরা ওইটুকুই শিখেছি। আজকে হচ্ছে আমরা 1.4-এ পড়ব। 1.4 হচ্ছে মেনশন দ্য টাইপস অফ মাইক্রোকন্ট্রোলারের প্রকারভেদ। তো দেখো, বর্তমানে মার্কেটে কিন্তু অনেক ধরনের মাইক্রোকন্ট্রোলার রয়েছে। তোমার এগুলো হচ্ছে অনেক ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে এগুলোকে ভাগ করা হয়েছে। এখানে আমি মোটামুটি একটা ধারণা তোমাদেরকে দিতেছি। এখানে দেখো, মাইক্রোকন্ট্রোলার হচ্ছে ডেটা বিটস অনুসারে দেখো 3 ভাগে ভাগ করা আছে। একটা আছে হচ্ছে 8 বিট, আর একটা 16 বিট, আর একটা 32 বিট। মানে এটা ব্যাপারটা কি? এটা ব্যাপারটা হচ্ছে এই মাইক্রো কন্ট্রোলারের ভিতরে আমরা তো পরিস্থিতি এর ভিতরে একটি কি মাইক্রো প্রসেসর রয়েছে, তাই না? তো মাইক্রো প্রসেসরটা কত বিট ডেটা এট এ টাইম প্রসেস করতে পারে সেটার উপরে ভিত্তি করে এই মাইক্রো কন্ট্রোলারের প্রকারভেদটা কেমন। যেমন ধরো, তোমরা স্যাপ 1 পড়ছিল, তাই না? স্যাপ 1-এর মধ্যে আমরা দেখছিলাম যে 4 বিট ডাটা, অ্যাকুমুলেটরটা ছিল 4 বিটের, অর্থাৎ 4 বিট ডাটার সাথে 4 বিট ডাটা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারছিলাম আমরা স্যাপ 1-এ, তাই না? তাহলে ওই প্রসেসরটা 4 বিটের ছিল। তো একইভাবে যেই মাইক্রো কন্ট্রোলারের প্রসেসরটা 8 বিট ডাটা নিয়ে কাজ করতে পারে সেটা 8 বিট মাইক্রো কন্ট্রোলার। আবার যেটা 32 বিট ডাটা, একটা টাইম 32 বিট ডাটা নিয়ে একসাথে কাজ করতে পারে সেটা হচ্ছে 32 বিট মাইক্রো কন্ট্রোলার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন আসো মাইক্রো কন্ট্রোলারের মেমোরি নিয়ে কথা বলি। মেমোরি, এখানে 2 ধরনের মেমোরি হয়, একটা হচ্ছে এমবেডেড আর একটা হচ্ছে এক্সটার্নাল। এমবেডেড মানে হচ্ছে ভিতরে, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারের ভিতরে কি মেমোরিটা তৈরি করে দেওয়া থাকবে, রম অর্থাৎ প্রোগ্রাম মেমোরি। এটা কিন্তু র্যাম না, প্রোগ্রাম মেমোরিটা, যেখানে হচ্ছে আমরা কি করব, যে প্রোগ্রামটা সেভ করব, সেই প্রোগ্রামটা আমরা কি করব, এখানে সেভ করব, সেটা এমবেডেড হইতে হবে, অর্থাৎ এর ভিতরে থাকবে মেমোরিটা। আর এক্সটার্নাল হচ্ছে আমরা যদি মাইক্রো কন্ট্রোলারের যদি আমরা কি করি, যে আলাদা করে একটা চিপ সংযুক্ত করি, আলাদা করে যদি আমরা একটা চিপ মাইক্রো কন্ট্রোলারের সাথে সংযুক্ত করি প্রোগ্রাম মেমোরি হিসাবে, তাহলে সেটা হবে হচ্ছে এক্সটার্নাল। কেমন? সেটা এক্সটার্নাল হবে। আচ্ছা, আর হচ্ছে এখানে ফ্যামিলি অনুসারে দেখো আমি ভাগ করে দেখাচ্ছি হচ্ছে 8051 একটা ফ্যামিলি, অর্থাৎ এই অন্তর্গত আরও বিভিন্ন ধরনের মাইক্রো কন্ট্রোলার রয়েছে। 8051 একটা ফ্যামিলি নিয়ে আমরা সামনে আরও বিস্তারিত পড়ব। তারপর মটোরোলা একটা ফ্যামিলি। মটোরোলা কোম্পানি যেই মাইক্রো কন্ট্রোলারগুলো তৈরি করে তাদেরকে একটা গোত্র অনুসারে দেখা হয়। একই রকম এভিয়ার একটা ফ্যামিলি। এভিয়ারটা হচ্ছে তোমার অ্যাটমেল কোম্পানি তৈরি করতেছে, তো ওদের এভিয়ার সিরিজ আছে। সেই এভিয়ার সিরিজে অনেক মাইক্রো কন্ট্রোলার আছে, ওদের ইনস্ট্রাকশনগুলো মোটামুটি কাছাকাছি সেম, এই ফ্যামিলি। একইভাবে পিক একটা ফ্যামিলি, এটা মাইক্রোচিপ তৈরি করতেছে পিকেরও এ ধরনের অনেক মাইক্রো কন্ট্রোলার আছে, এগুলোকে কমন একটা ফ্যামিলি নামে আমরা তাদেরকে ডাকতেছি। আরেকটা কি আছে, এআরএম একটা প্রসেসর, খুবই পপুলার প্রসেসর। এই প্রসেসর নিয়ে মোবাইল তৈরি হয়, এআরএম প্রসেসর বেসড মোবাইল হয়। তো এটা তোমরা জানো অলরেডি। আর ইনস্ট্রাকশন সেটের উপরে 2 ভাগে ভাগ করা, একটা হচ্ছে রিস্ক আর একটা হচ্ছে সিস। রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, 6 হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার।
এগুলা নিয়ে টেনশনে কিছু নাই, আমরা এগুলো নিয়ে সামনে বিস্তারিত আরও পড়বো, কেমন? সামনে আমাদের টপিক আছে। আচ্ছা, মেমোরি আর্কিটেকচার নিয়ে আসো কথা বলি। মেমোরি আর্কিটেকচার দুই ধরনের, হার্ভার্ড আর হচ্ছে ভন নিউম্যান। এর আগে এটা নিয়ে কথা বলেছি, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারটা যে কোন স্ট্রাকচারের উপর ভিত্তি করে তৈরি করা, তার এরকম আর কি, সেটা হচ্ছে ক্যাটাগরিটা। সো এটাও আমরা বিস্তারিত সামনে দেখবো, কেমন? এটা হচ্ছে জাস্ট আমি এখানে টেবিল আকারে দিয়েছি, তো সামনে চলো আমরা এটার আরও বিস্তারিত পড়বো সামনে। তো 1.5-এ হচ্ছে আমরা প্রথমে দেখো ওইটা শিখবো যে হার্ভার্ড আর হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচার, এই দুইটা কি আসলে, এই দুইটা ব্যাপার আমরা শিখি। দেখো হার্ভার্ড আর্কিটেকচার, এটা কি, এটা নামকরণ করা হয়েছে হার্ভার্ড মার্কন কম্পিউটার হতে। এটা আইবিএম কোম্পানি, তোমরা জানো, যারা হচ্ছে প্রথম পিসি তৈরি করছে ওয়ার্ল্ডে, প্রথম নির্মাণ করেছিল, তারা হচ্ছে এই আর্কিটেকচারটা তারা ফলো করছিল। এখানে কি আর্কিটেকচারটা দেখতেছ, যে এখানে ধরো আমি একটা দিয়ে দেখাচ্ছি। এখানে দেখো যে এটা হচ্ছে আমাদের সিপিইউ, কেমন? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রসেসর। তো এই প্রসেসরের সাথে দেখো এই যে এই পাশে প্যারালাল, এই পাশে দেখো কন্ট্রোল বাস এবং অ্যাড্রেস বাস রয়েছে, আবার এই পাশে ডেটা বাস রয়েছে, আবার দেখো এই পাশে কন্ট্রোল এবং অ্যাড্রেস বাস রয়েছে, কেমন? তো এটা একটা মেমোরি, ডেটা মেমোরি, আর এটা হচ্ছে কোড মেমোরি, বা হচ্ছে তোমরাকে যেটা প্রোগ্রাম মেমোরি বলো, এটা হচ্ছে একটা প্রোগ্রাম মেমোরি, আর এটা হচ্ছে ডেটা মেমোরি অর্থাৎ র্যাম। এখানে থাকে ইনস্ট্রাকশনগুলো, আর এখানে হচ্ছে থাকে ডেটা, ডেটা এখানে রেখে প্রসেস করা হয়। তো এই আর্কিটেকচারে কি, এই আর্কিটেকচারে হচ্ছে প্রসেসর অ্যাট এ টাইম এখান থেকে ইনস্ট্রাকশন রিড করতে পারে এবং এখান থেকে ডেটাটাও রিড করতে পারে। ইনস্ট্রাকশন এবং ডেটা দুইটা প্যারালালি আসতে পারে, একসাথে কাজ করতে পারে, কেমন? এখানে হচ্ছে ডেটা প্রসেস করার জন্য অপেক্ষা করতে হয় না, এই পাশ থেকে ইনস্ট্রাকশন আসবে প্যারালাল, এই পাশ থেকে ডেটা আসবে প্যারালাল, দুইটা একসাথে প্রসেস করতে পারে। তো এটা কি, এটা হচ্ছে এর ডেটা বাস এবং হচ্ছে কন্ট্রোল বাস, এগুলো অ্যাড্রেস বাস সব কি আলাদা আলাদা, দুই মেমোরির জন্য, প্রোগ্রাম মেমোরির জন্য আলাদা, ডেটা মেমোরির জন্য আলাদা, কেমন? এতে কি সুবিধা, এতে হাই স্পিড ডাটা প্রসেস করা যায়, কেমন? সামনে আমরা এটা আরও বিস্তারিত দেখব। তারপরে হচ্ছে আমরা দেখি হচ্ছে এই কথাটাই, যেটা আমি বলছি সেটা হাই পারফরমেন্স কম্পিউটিংয়ের জন্য এই প্রসেসটা ব্যবহার করা হয়, যে এটা ডেটা রিড রাইট মেমোরি আলাদা আলাদা হয়, সেটাই আর কি, এই কথাটাই এই স্লাইডে আছে। এবার আসো আমরা দেখি ভন নিউম্যান। তো ভন নিউম্যান এটা একজন গণিতবিদের নামে হচ্ছে এই আর্কিটেকচারটা তৈরি করা। এটা আসলে আধুনিক কম্পিউটার কিন্তু এর উপরে ডিজাইন করা, এই সিস্টেমের উপরে ডিজাইন করা, অর্থাৎ তুমি আমি যে কম্পিউটারটা ব্যবহার করতেছি ল্যাপটপ কম্পিউটার, সেটা হচ্ছে এই ডিজাইনের উপরে ভিত্তি করা। এখানে কি, এখানে যে সিপিইউ প্রসেসর, এর সাথে ডেটা বাস কন্ট্রোল বাস একটাই থাকে, এবং যে মেমোরিটা সেটা মানে ডেটা বাস কন্ট্রোল বাসটাকে শেয়ার করে। অর্থাৎ এই সিপিইউটা এখান থেকে যদি ডাটা পড়তে হয়, মানে প্রথমে কি ইনস্ট্রাকশন পড়ে নেয়, সেই ইনস্ট্রাকশন অনুসারে আবার ডেটাটাও এখান থেকে পড়ে নেয়। তাহলে কি দেখো, এখানে হচ্ছে আলাদা আলাদা নাই, আলাদা ডেটা বাস কন্ট্রোল বাস এগুলো অ্যাড্রেস বাস এগুলো কি আলাদা আলাদা নাই, একটাই অ্যাড্রেস বাস কন্ট্রোল বাস, যেটা দিয়ে হচ্ছে একবার মেমোরি থেকে কি করতেছে, ইনস্ট্রাকশন পড়ে নিচ্ছে, আরেকবার ডেটা পড়ে নিচ্ছে, তাই তো? তাহলে এটা কি, এটা একটু স্লোয়ার প্রসেস ওর চাইতে। এর আগে যেটা আমরা দেখলাম হার্ভার্ড আর্কিটেকচার, তার চাইতে এটার প্রসেসটা একটু স্লো হয়, কারণ দুই ধাপে কাজটা করতে হচ্ছে, একবার ইনস্ট্রাকশন পড়তে হচ্ছে, আরেকবার ডেটা পড়তে হচ্ছে, কেমন? তাহলে এখন তোমাদের মনে স্বাভাবিক কোশ্চেন আসতে পারে যে আগেরটাই তো ভালো ছিল, তাই না? তাহলে ওইটা রেখা কেন এটাতে আসলাম, বা আমাদের আধুনিক কম্পিউটার কেন এটাতে করা? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, যে ওই হার্ভার্ড আর্কিটেকচার নিয়ে যখন কথা বলতেছিলাম, তখন সেই সিস্টেমের ক্লক পালস ছিল কম, ক্লক স্পিড কম ছিল, কেমন ক্লক স্পিড কম ছিল। কিন্তু এখন বর্তমানে আমাদের প্রসেসরগুলো হাই স্পিড প্রসেসর, প্রচুর মনে হয় গিগাহার্জে চলতেছে। তো সেই কারণে একটা জিনিস চিন্তা করো, যে তোমার সিপিইউটা যদি ধরো 5 মেগাহার্জের হয়, আর মেমোরি এবং ডাটা যদি আলাদা আলাদা থাকে, তাহলে তুমি কি সর্বোচ্চ 5 মেগাহার্জে তুমি ডাটা রিড রাইট করতেছো। কিন্তু তোমার প্রসেসরটা যদি তুমি 50 মেগাহার্জে নিয়ে যাও, তাহলে, আর এটা যদি সিঙ্গেল থাকে, তাইলে দেখো এটা যদি সিঙ্গেল থাকে, তাহলে এই ডেটা বাস কন্ট্রোল বাস তুমি যদি মাল্টিপ্লেক্সিং করো, অর্থাৎ শেয়ার করে ব্যবহার করো, তাহলে কোডের জন্য 25 মেগাহার্জ স্পিডে কাজ করতে পারবা, ডেটার জন্য 25 মেগাহার্জ স্পিডে কাজ করতে পারবা। 50টাকে তো আমরা ভাগ করে দিচ্ছি দুই ভাগে, তাই না? তাহলে 25 25 করে পাচ্ছ, তাই না? তাহলে সিঙ্গেল হইলেও সমস্যা নাই,
আমরা কি করছি বর্তমানে, আমরা কি স্পিডটাকে বাড়ায় দিছি, কেমন, আমরা স্পিডটাকে বাড়িয়ে দিছি। তো আচ্ছা, আমার মনে হয় একটু প্রবলেম ছিল নেটওয়ার্কে, ধন্যবাদ। এখন আবার ঠিক হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে বলার জন্য। আরেকজন একটু শেয়ার করবা নেটের প্রবলেম ঠিক হয়েছে কিনা। আমার মনে হয় এখন নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে। আবার একজন একটু যদি শেয়ার করতো তাহলে ভালো হইতো। চলো একটু চেক করে নিই। নেটওয়ার্ক ঠিক আছে মনে হচ্ছে এখন। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা বন নিউম্যান এবং হার্ভার্ড আর্কিটেকচার এই দুটো আমরা দেখতে পারলাম, কেমন। এবার চলো নেক্সটে যাই। এখন হচ্ছে সিক্স আর রিক্স, এই দুইটা সম্পর্কে আমরা জানবো। সিক্স একটু আগে আমরা বলছিলাম যে কি কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, আর হচ্ছে রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। তাহলে এখানে এই দুইটা, এখন চলো এই দুইটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই যে আসলে দুইটা কি। তো এখানে একটা কম্পিউটার সিস্টেমের হচ্ছে কি একটা ছবি দেওয়া আছে, সিম্পল একটা ছবি দেওয়া আছে, একটা ব্লক ডায়াগ্রামের মতো আর কি, কেমন। তো এখানে কি দেখতেছো, এখানে একটা মেইন মেমোরি রয়েছে, এটুকু হচ্ছে একটা মেইন মেমোরি, আর এটা হচ্ছে রেজিস্টার, আর এটা হচ্ছে একটা এক্সিকিউশন ইউনিট অর্থাৎ এএলইউ। এটা এএলইউ, এই এএলইউটা মানে ডেটা প্রসেস করার জন্য সরাসরি কি এই মেন মেমোরিটাকে কি অ্যাক্সেস করতে পারে না, সে এখানে যে রেজিস্টারগুলো আছে এই রেজিস্টার থেকে ডাটা অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ ও এই প্রসেসর যদি যোগ বিয়োগ গুণ ভাগ করতে চায় তাহলে হচ্ছে এখানে যেই ডেটা আছে সেই ডেটা এখানে এনে তারপর করে আবার এখানে রাখতে পারে। কিন্তু এখানে যে আমাদের মেন মেমোরি র্যাম, এখান থেকে সে পারে না, কেমন। এটা হচ্ছে এটা আর্কিটেকচারটা, কেমন। এটা আমাদের যে মেন মেমোরি, এটা আমাদের কি 4টা কলাম আর 6টা রোতে বিভক্ত করা আছে। তো চলো এখন আমরা দেখব যে এই যে সিক্স এবং রিক্স কম্পিউটার একটা কাজ করব আমরা, সেই কাজটা এই দুইটা কম্পিউটার কিভাবে করতে পারে আমরা সেটা এখন একটু দেখব। আচ্ছা, তাহলে আমরা কি বলতেছি, আমরা মনে করি যে মেন মেমোরির দুইটা লোকেশনে দুইটা ডেটা কি করা আছে, সেভ করা আছে। আমাদের যে প্রবলেমটা মানে যেটা আমরা সলিউশন করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের 2:3 এই যে এটা, এই 2:3 এই লোকেশনে একটা ডেটা আছে সাপোজ, আর একটা কোথায় আছে 5:2 এই লোকেশনে। এই লোকেশনে আমাদের একটা ডেটা রয়েছে, আর 2:3 এই লোকেশনে একটা ডেটা রয়েছে। তো আমরা কি চাচ্ছি, এই দুইটা ডেটা কি করব, একত্রে গুণ করব। এই ডাটাটা আর এই ডাটাটা একত্রে গুণ করব, গুণ করে রেজাল্টটা কোথায় রাখবো, রেজাল্টটা রাখবো 2:3 এখানে। অর্থাৎ এখানে ধরো 5 আছে আর এখানে ধরো 3 আছে, তাহলে 3 আর 5, এই 3 আর 5 আমরা কি করব, গুণ করব, গুণ করে রেজাল্টটা কোথায় রাখবো, আমরা এখানে রাখবো, কেমন। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন আমরা দেখব যে এই কাজটা সিক্স কম্পিউটার কীভাবে করে, আর এই কাজটা রিক্স কম্পিউটার কীভাবে করে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, কেমন। তো প্রথমেই দেখো সিক্স কম্পিউটারের উদ্দেশ্য কি। সিক্স কম্পিউটারের উদ্দেশ্য হচ্ছে যে খুব কম ইনস্ট্রাকশন লিখবো আমরা, অল্প ইনস্ট্রাকশনের মাধ্যমে কাজটা সিম্পলি করে ফেলবো, কেমন। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমি কি ইনস্ট্রাকশন দিব, আমি কিন্তু এটা প্রোগ্রামিং নিয়ে কথা বলতেছি, কেমন। তা আমি এই কাজটা করার জন্য আমি একটা কোড লিখবো। সেই কোডটা কি লিখবো, যে MULT 2:3, 5:2, মানে এটা একটা ইনস্ট্রাকশন, এটা অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন বলে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো এই ইনস্ট্রাকশনটা দিব, এই ইনস্ট্রাকশনটা দিলে কি করবে, এই ইনস্ট্রাকশন দিলে এই সিক্স কম্পিউটার সে এই 2:3 ডেটাটা কি করবে, তার প্রয়োজন অনুসারে যেই রেজিস্টারে খালি মনে করবে সেই রেজিস্টারে নিয়ে আসবে। তারপরে 5:2 যে ডেটা সেটা সে তার সুবিধা মতো একটা রেজিস্টারে নিয়ে আসবে। কোন রেজিস্টার নিয়ে আসবে এটা কিন্তু আমি বলবো না, আমি জাস্ট একটা ইনস্ট্রাকশন দিব যে আমার এই দুইটা লোকেশনের ডাটা গুণ করে রেজাল্টটা কোথায়, প্রথম লোকেশনে রাখতে চাই। বাকি সিদ্ধান্ত নিবে কম্পিউটার। কম্পিউটার এই ডাটাটা এতে আইনে রাখবে নাকি বিতে রাখবে,
পরেরটা কোথায় ইতে রাখবে না সিতে রাখবে, এটা তার ব্যাপার। সে এটা রেখে এই কাজটা সম্পন্ন করবে, গুণটা সম্পন্ন করবে, গুণটা সম্পন্ন করে সে আবার রেজাল্টটা কোথায় 2:3 লোকেশনে নিয়ে সেভ করে রেখে দিবে। এটা হচ্ছে আমার 6 কম্পিউটারের কার্যক্রম। আর এই কাজটা যদি আমরা কিসে চাই, এই কাজটা যদি আমরা রিস্কে করতে চাই, অর্থাৎ রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার মানে কি, যে কম্পিউটারের ইনস্ট্রাকশনগুলো কি কমানো হয়েছে, তাই না, কমপ্লেক্স ইনস্ট্রাকশনগুলো নাই, মানে বড় বড় ইনস্ট্রাকশনগুলো নাই, একদম সাধারণ সহজ ইনস্ট্রাকশনগুলো আছে, এমন সহজ সাধারণ ইনস্ট্রাকশন যে কম্পিউটার, সেই কম্পিউটার দিয়ে হচ্ছে আমরা এই কাজটা করতে যাচ্ছি। ওকে ফাইন, তাহলে এই কাজটা কিভাবে করব? দেখো, এর জন্য আমাকে কি কোড বেশি লিখতে হবে, কারণ আমার তো বড় ইনস্ট্রাকশন নেই, ছোট ছোট ইনস্ট্রাকশন, সেজন্য আমাকে অনেকগুলো কোড লিখতে হবে। যেমন প্রথমে লিখতে হবে লোড এ 2:3, তারপরে লোড বি 5:2, তারপরে প্রি আর প্রোডাক্ট এ বি, তারপরে স্টোর 2:3 এ। অর্থাৎ এখানে ব্যাপারটা হচ্ছে প্রথমে ওকে আমার প্রতিটা ধাপ বলে দিতে হবে। অর্থাৎ লোড এ 2:3, অর্থাৎ অ্যাকুমুলেটর এ রেজিস্টারে লোড করো কি 2:3 ডাটা, 2:3-তে যে ডাটাটা আছে সেটা অ্যাকুমুলেটরে লোড করলো। তারপর আবার বলতে হবে লোড বি, অর্থাৎ বিতে নিয়ে আসো ডাটা কোথায় 5:2, 5:2-তে যে ডাটা আছে সেই ডাটাটা কোথায় বিতে নিয়ে আসবে। তারপরে বলতে হবে প্রোডাক্ট করো, গুণ করো এ আর বি, এ এবং বি দুটো কি করো, গুণ করো, তখন সে এ এবং বি গুণ করবে, গুণ করে রেজাল্টটা কোথায় চলে যাবে, অ্যাকুমুলেটরে চলে যাবে। তারপর কি বলতে হবে, তারপর বলতে হবে যে এই 2:3-তে নিয়ে অ্যাকুমুলেটর ডাটাটা নিয়ে সেভ করো, এই যে 2:3 এই লোকেশনে এই অ্যাকুমুলেটর থেকে ডাটাটা নিয়ে এখানে সেভ করো, এটাও আমাকে বলে দিতে হচ্ছে। তাহলে দেখো এখানে আমার কি যে কাজটা করতে যাচ্ছে, গুণের কাজটা করতে যাচ্ছে, এখানে কি করতে হচ্ছে যে আমার কাছে কোনো কমপ্লেক্স ইনস্ট্রাকশন নাই, সহজ সহজ ছোট ছোট ইনস্ট্রাকশন আছে, সেজন্য আমাকে অনেকগুলো লাইন লিখতে হচ্ছে, 4টা লাইন লিখে ওই কাজটা করাইতে হচ্ছে। কিন্তু আমরা যদি এর আগেরটাতে দেখি, তাহলে দেখো সেখানে জাস্ট একটা ইনস্ট্রাকশনের কাজ হয়েছিল সিসকে, কেমন? তো এটা ভাবো না যে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট ওই ইনস্ট্রাকশনগুলো নাই, হ্যাঁ এই কম্পিউটার কিন্তু সরলগুলোও আছে, এই কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেটে কঠিন ইনস্ট্রাকশনগুলো আছে, সরলগুলোও আছে। আর যেটা রিস্ক আমরা বলতেছি সেখানে হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন আছে, সরি, রিস্কের মধ্যে শুধু সহজ ইনস্ট্রাকশনগুলো আছে, কমপ্লেক্সগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, এর জন্য এটাকে বলতেছে রিডিউস মানে কি, কমায় ফেলা। অর্থাৎ এখানে ইনস্ট্রাকশনগুলো অল্প। তাহলে বলতে পারো স্যার এগুলো অল্প করার কারণ কি? হ্যাঁ, অল্প করার কারণ হচ্ছে তাহলে তুমি সহজে মনে রাখতে পারবা, কারণ এই মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং করতে গেলে আমাদের কি করতে হয়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিংগুলো করতে হয়। তো ইনস্ট্রাকশন যদি অনেক বেশি হয় তাহলে এগুলো আমাদের মনে রাখা কঠিন, সেজন্য এখানে ইনস্ট্রাকশনগুলো কমাই দেওয়া হয়েছে, অল্প পরিমাণ দেওয়া হয়েছে, যাতে তোমরা মুখস্থ করে ফেলতে পারো এবং সহজে কি করতে পারো, এগুলা নিয়ে প্রোগ্রামিং করতে পারো। তো আসো এই দুইটার এখন তুলনামূলক চিত্র আমরা দেখি, কেমন? যে এতক্ষণ যেটা বললাম এটাই জাস্ট একটা টেবিল আকারে দিলাম আমি। এখানে দেখো 6 সিস্টেমের দক্ষতা হার্ডওয়্যার ডিজাইনের উপর নির্ভরশীল, আর রিস্কের দক্ষতা সফটওয়্যার ডিজাইনের উপর নির্ভরশীল। কেন? কারণ ওই যে 6 কম্পিউটার তো আমি এত কিছু লিখবো না, আমি অল্প কথা লিখবো প্রোগ্রামে, সে বুঝে নেবে। তাহলে তার বোঝার জন্য কি হাই প্রসেসিং হার্ডওয়্যার লাগবে, ডিজাইন হার্ডওয়্যারের ডিজাইনটা কি আরও অনেক কমপ্লেক্স হইতে হবে। আর রিডিউসে দক্ষতাটা নির্ভর করতেছে কিসের উপরে, সফটওয়্যার উপরে, কারণ এখানে অত হাই কোয়ালিটি হার্ডওয়্যার নাই, এখানে আমি ওই যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি কত অল্প ইনস্ট্রাকশন ইউজ করে আমি এটা করতে পারি, এটা হচ্ছে আমার যে প্রোগ্রামিংয়ের উপরে ডিপেন্ড করে এটা কাজ করছে। আচ্ছা, তারপরে দেখো মাল্টি ক্লক ইনস্ট্রাকশন ব্যবহার করা। হ্যাঁ, সিস্কের মধ্যে যে ইনস্ট্রাকশনগুলো তো অনেক কাজ করে একসাথে, এর জন্য এই একটা ইনস্ট্রাকশনের কাজ সম্পন্ন করতে গেলে আমাদের মানে অনেকগুলো ক্লক পালসের প্রয়োজন হয়। একটা ইনস্ট্রাকশন সম্পন্ন করতে গেলে অনেকগুলো ক্লক পালস লাগে, হয়তো 5-6টা ক্লক পালস লাগে। তোমরা স্যাপে এগুলো পড়ে আসছো, ওই যে টি স্টেট মনে আছে হয়তো, টি স্টেট 1, টি স্টেট 2, তারপরে এরকম করে কত 6 পর্যন্ত লাগে, তাই না স্যাপের মধ্যে? তো এরকম কি একটা কাজ করতে অনেকগুলো টি স্টেট লাগে। আর এই রিস্ক সিস্টেমে তো ছোট ছোট কাজ করে, ছোট ছোট কাজ কি অনেক অধিকাংশ ক্ষেত্রে একটা পালসে একটা কাজ হয়ে যায়। তারপরে সিসকে কোড প্রোগ্রামে কোড সাইজ ছোট হয়, তো আমরা একটু আগে দেখলাম যে গুণের কাজটা করলাম মাত্র কি একটা ইনস্ট্রাকশন দিয়ে, তাই না? আর রিস্কের মধ্যে কি কোডের সাইজ বড় হয়ে যায়, কারণ হচ্ছে ছোট ছোট ইনস্ট্রাকশন আমার কাছে, সেজন্য আমার প্রোগ্রামের কোডটা বড় হয়ে যাচ্ছে। মনে করো যে তুমি একটা বিল্ডিং বানাবা, সেখানে তুমি যদি বিল্ডিংয়ের ইয়ের কথা বলতেছি, ধরো টাইলসের কথা বলতেছি, তো তুমি যদি 2 ফিট বাই 2 ফিট টাইলস ইউজ করো তাহলে তোমার কি টাইলস সংখ্যা কম লাগবে, আর যদি তুমি 1 ফিট বাই 1 ফিট টাইলস ইউজ করো তাহলে তোমার টাইলস সংখ্যা বেশি লাগবে। ব্যাপারটা সিম্পল।
আচ্ছা, তারপরে এখানে ইনস্ট্রাকশন সেটের সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, এখানে ওই যে বললাম কমপ্লেক্স ইনস্ট্রাকশন আছে, আবার যেটা সহজ সরল ইনস্ট্রাকশনগুলো এটাতে আছে। এটাতে কি ইনস্ট্রাকশনের সংখ্যা কম, এখানে কমপ্লেক্স ইনস্ট্রাকশনগুলো নেই। তারপরে এটা প্রসেসরের স্পিড অনেক বেশি, কারণ হচ্ছে অনেক কাজ করতে হয়, সেজন্য এটার প্রসেসরের স্পিড অনেক বেশি। আর এটার প্রসেসরের স্পিড তুলনামূলক কম হয়ে থাকে। আমার মনে হয় ব্যাপারটা বুঝে গেছো। তো চলো আমরা একটা না আমি বক বক করতেছি অনেকক্ষণ যাবৎ, তো তোমাদেরও কথা শোনা দরকার। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা সেটা বলো, আমি হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করি, কেমন? যদি এই পর্যন্ত বুঝতে যে তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে একটু কোশ্চেন করো, আমি চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে। রনি বলেছে এক্সাম কবে নাগাদ হতে পারে। আসলে এটার উত্তর আমি দিতে পারবো না, এটা সরকারি সিদ্ধান্ত। সরকার যেদিন সিদ্ধান্ত নেবে সেদিন তোমাদেরকে রুটিন দিয়ে দিবে, তখন হচ্ছে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে, কেমন? প্রিন্স নোমান প্রশ্ন করেছো যে বিটরেট কি। বিটরেট হচ্ছে এটা কমিউনিকেশনের একটা অংশ। একটা চ্যানেলে, একটা কমিউনিকেশন চ্যানেলে প্রতি সেকেন্ডে কত বিট ডেটা ট্রান্সমিট হচ্ছে সেটা হচ্ছে বিট রেট। যে তোমরা যে ইন্টারনেট ইউজ করতেছো 1 Mbps বলতেছো, এটা বিট রেট। অর্থাৎ প্রতি সেকেন্ডে তোমার যে ইন্টারনেটটা সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে 1 মেগা বিট ট্রান্সফার হচ্ছে, এটাই বিট রেট। আচ্ছা, যদি কারো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা সামনে এগিয়ে যাব। এমসিইউ, এমসিইউ হচ্ছে মাইক্রো কন্ট্রোলার ইউনিট, কেমন? মাইক্রো কন্ট্রোলার ইউনিট এমসিইউ। টাইমারের কাজ আমরা বিস্তারিত দেখবো, কেমন? টাইমার নিয়ে তো আমাদের অধ্যায় আছে, চ্যাপ্টার আছে, আমরা সেখানে বিস্তারিত আলোচনা করব, কেমন? তাহলে চলো আবার আমরা ক্লাসে ফিরে যাই। আমার মনে হয় যতটুকু বুঝাইছি অতটুকুতে তেমন কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন হচ্ছে মাইক্রো কন্ট্রোলার নির্বাচনের বিবেচ্য বিষয়, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার কিসের উপর ভিত্তি করে মাইক্রো কন্ট্রোলার করবো। এত মাইক্রো কন্ট্রোলার মার্কেটে, তাই না? প্রচুর মাইক্রো কন্ট্রোলার মার্কেটে। তো তোমরা কোন মাইক্রো কন্ট্রোলার কিনবা? কোনোটা আছে 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 150 টাকা, আবার 500 টাকা মাইক্রো কন্ট্রোলার আছে। তুমি কোনটা কিনবা, তাই না? সেটা কেনার জন্য তোমাকে কিছু কি বিষয় বিবেচনায় আনতে হবে। তো চলো সেই বিষয়গুলো কি আমরা দেখি। এক নম্বরে কি মাইক্রো কন্ট্রোলার যেটা চুজ করবো সেটা সফটওয়্যার, অ্যাসেম্বলার, ডিবাগার, চিপ বার্নার ইত্যাদি সহজলভ্য কিনা। মাইক্রো কন্ট্রোলার যেটা কিনবো আমরা সেটা কি প্রোগ্রাম তো করতে হবে, তাহলে প্রোগ্রাম করার জন্য আমার কি লাগবে? আইডি লাগবে, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট লাগবে, অর্থাৎ সফটওয়্যার লাগবে। তো সেই সফটওয়্যারটা মানে আছে কিনা, অ্যাভেলেবল আছে কিনা, বা সেটা আপডেটেড কিনা সেটা আমাকে দেখতে হবে। চিপে যে প্রোগ্রাম ডাউনলোড করব সেই ডাউনলোড করার মতো একটা হার্ডওয়্যার লাগে, সেই হার্ডওয়্যারটা অ্যাভেলেবল কিনা সেটা আমাকে দেখতে হবে। মাইক্রো কন্ট্রোলারের দাম 20 টাকা, যেটা দিয়ে প্রোগ্রাম ডাউনলোড করতে পারবো সেটার দাম 20,000 টাকা, তাহলে এটা কিনে কোনো লাভ নাই, তাই না? আর যদি মাইক্রো কন্ট্রোলারের দাম 20 টাকার জায়গায় না হয়ে যদি ধরো 80 টাকা হইলো, কিন্তু যেটা দিয়ে প্রোগ্রাম ডাউনলোড করবা সেটার দাম 1,000 টাকা, তাহলে সেটা কিনেই বুদ্ধিমানের কাজ। ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে নির্ধারিত কাজটি করার জন্য মাইক্রো কন্ট্রোলার সর্বোচ্চ দক্ষতা আছে কিনা। হ্যাঁ, তুমি যে মাইক্রো কন্ট্রোলারটা কিনবা, তুমি যে কাজ করতে যাচ্ছ, তুমি সেটা করার জন্য তার সেই ধরনের ক্ষমতা, দক্ষতা আছে কিনা। দক্ষতা মানে পাওয়ার, প্রসেসিং পাওয়ার আছে কিনা। হ্যাঁ, তুমি মাইক্রো কন্ট্রোলার দিয়ে তুমি যদি সিম্পল কাজ করতে চাও, লাইট ফ্যান অন অফ করতে চাও, তাহলে তাহলে এটার খুব হাই পাওয়ারের প্রয়োজন নাই। কিন্তু তুমি মাইক্রো কন্ট্রোলার যদি একটা রোবটের তোমার সেন্সিংয়ে ইউজ করো, তাহলে সেখানে কি অনেকগুলো সেন্সর তুমি সংযুক্ত করো, তাহলে সেখানে কি অনেক প্রসেসিংয়ের ব্যাপার আছে, তাহলে সেই দক্ষতা আছে কিনা সেটাকে তোমার কি করতে হবে?
চেক করতে হবে আছে কিনা। তারপরে হচ্ছে প্রোগ্রাম ধারণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় মানে র্যাম এবং প্রোগ্রাম মেমোরি আসতে কিনা। হ্যাঁ, তুমি যে প্রোগ্রামটা এটাতে ডাউনলোড করবা, তুমি যে প্রোগ্রামটা লিখবা সেই প্রোগ্রামটার সাইজ কত আর এর ভিতরে র্যাম বা রোমের সাইজ কত সেটাকে তোমার দেখতে হবে। যদি প্রোগ্রামের সাইজ 5 কিলোবাইট হয়ে যায় আর তুমি যদি একটা মাইক্রোকন্ট্রোলার কিনো যার ভিতরে প্রোগ্রাম মেমোরিতে 4 কিলোবাইট, তাহলে তো লাভ হবে না, তাহলে তোমাকে সেটা বিবেচনা করে ওইটা কিনতে হবে। আর মাইক্রোকন্ট্রোলারের মূল্য তুলনামূলক কম কিনা, হ্যাঁ সেটাও তুমি বিবেচনা করবা যে একই ফিচার সেম ফিচার একই রকম আছে তারপরেও কোনোটার দাম অনেক কম বেশি। তো তুমি যে এটা যেহেতু আমরা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতেছি, তুমি যখন একটা তৈরি করবো না, তুমি যখন এরকম অনেক তোমার প্রোডাক্ট যখন হাজার হাজার প্রোডাক্ট তৈরি হবে তখন একটা মাইক্রোকন্ট্রোলার 5 টাকা কম হইলেও কিন্তু সেটা 5,000 টাকার তফাৎ। তাহলে তোমাকে এটাও বিবেচনায় আনতে হবে যে মাইক্রোকন্ট্রোলারটা কম্পারেটিভলি লো প্রাইসের কিনা। তারপরে মাইক্রোকন্ট্রোলারটি অবর্তমানে সমতুল্য ডিভাইস সহলভ্য কিনা। হ্যাঁ, এখন তুমি যে মাইক্রোকন্ট্রোলারটা এখন সহজে পাইছো, কিন্তু এই মাইক্রোকন্ট্রোলারটা যে কোনো সময় নাই আসতে পারে। আমরা তো বেসিক্যালি চায়না থেকেই মাইক্রোকন্ট্রোলার ইম্পোর্ট করে আমরা এগুলো কিনে কাজ করি। তো এখন দেখা গেলো এই মুহূর্তে এটা প্রোডাকশন অফ হয়ে গেলো, তখন তুমি কী করবা? তখন তুমি যে সিস্টেমটা ডিজাইন করছো সেই সিস্টেমটা তো ফুললি নতুন করে ডিজাইন করতে পারবা না। তাহলে এটার পরিবর্তে আরেকটা প্যারালাল কোনো মাইক্রোকন্ট্রোলার অ্যাভেলেবেল আছে কিনা এটাও তোমাকে চিন্তা করতে হবে। আর কাজের জন্য নির্ধারিত প্যাকেজ ডিআইপি এসএমডিএ পাওয়া যায় কিনা, এটা হচ্ছে প্যাকেজ ওই যে ডিজিটালে পড়ছিলাম প্যাকেজ টাইপ ডিআইপি ডুয়াল ইন লাইন প্যাকেজ। এখন তুমি যে সার্কিট ডিজাইন করছো সেখানে মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলারটা কি তোমার ডিআইপি প্যাকেজ নাকি সেটা এসএমডি টাইপের, সেটার উপর ডিপেন্ড করতেছে। তুমি মাইক্রো কন্ট্রোলার চুজ করতে হবে তার উপরে ভিত্তি করে। তোমার যদি ডিআইপি প্যাকেজের হয় তাহলে মাইক্রো কন্ট্রোলারটা অবশ্যই ডিআইপি প্যাকেজের কিনতে হবে। মাইক্রো কন্ট্রোলার নিজের পাওয়ার খরচ মানে মাইক্রো কন্ট্রোলার নিজে কিন্তু পাওয়ার কনজিউম করে। তাহলে তুমি যদি এমন কোনো ডিভাইস তৈরি করতে চাও যেটা হচ্ছে রিমোটলি চলবে, রিমোটলি মানে দূরে, ধরো একটা উদাহরণ দিলাম যে তোমার হচ্ছে ওই যে পোস্ট বক্স থাকে না, বাড়িতে পোস্ট বক্স চিঠি দিয়ে যায়, সেখানে তুমি একটা সিস্টেম লাগায় রাখছো যে যদি চিঠি আসে তাহলে গ্রিন লাইট জ্বলবে, না আসলে রেড জ্বলবে। তাহলে ওটা রিমোট, ওখানে পাওয়ারের কিন্তু কোনো ব্যবস্থা নাই। তাহলে ওখানে তোমার যে সিস্টেমটা তৈরি করতে হবে সেখানে ব্যাটারি ব্যাকআপ রাখতে হবে। তাহলে এমন একটা মাইক্রোকন্ট্রোলার চুজ করতে হবে যার কি ব্যাটারি খরচ কম হয়। ব্যাটারি খরচ কম হলে তোমার এটা সিস্টেমটা কি বেশি দিন রান করবে। তাহলে এরকম এটা একটা বিবেচনার বিষয়। তারপর কাজের জন্য প্রয়োজনীয় কি আছে কিনা ইনপুট আউটপুট। হ্যাঁ, তুমি এখন যে কাজ করবা তার জন্য তোমার যে কয়টা পিনের দরকার, পোর্টের দরকার, সেটা আছে কিনা দেখতে হবে। তোমার যদি কি বলে যে ডাটা ইনপুট আউটপুট করার জন্য 8টা লাইন দরকার হয় তাহলে 8টা লাইন যেটাতে আসে বা তার বেশি আসে সেটা ইউজ করবা। আর যদি তোমার 16টা লাগে তাহলে সেই ধরনের মাইক্রোকন্ট্রোলার কিনবা যেটা ইনপুট আউটপুট 16টা আছে। একই সাথে তোমার যদি এডিসি প্রয়োজন হয় অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের প্রয়োজন হয় তাহলে তোমাকে সেটা দেখে কিনতে হবে ওটার ফিচারে এটা আছে কিনা, অ্যানালগ কম্পারেটর আছে কিনা। তোমার যদি কমিউনিকেশনের প্রয়োজন পড়ে তাহলে সেই কমিউনিকেশন চ্যানেল এটাতে বিল্ট ইন আছে কিনা সেটা তোমায় দেখতে হবে। কেমন? আচ্ছা, 1.7 এটা আমাদের লাস্ট টপিক। এটা মাইক্রো কন্ট্রোলার আমরা কোথায় ব্যবহার করি? তো মাইক্রো কন্ট্রোলার আমরা প্রচুর ব্যবহার করি, প্রতিনিয়ত ব্যবহার করতেছি মাইক্রো কন্ট্রোলার। যেমন ধরো অফিসে টেলিফোন সেটের কি মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হয়, টেলিফোনের কমিউনিকেশনের জন্য মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হয়। ফ্যাক্স মেশিনে মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হয়। অফিসে যে প্রিন্টার থাকে সেই প্রিন্টার কম্পিউটারের সাথে কমিউনিকেশন করে কি করে প্রিন্ট করে, সেখানে মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়। ফটোকপিয়ারে ব্যবহার করা হয়, মাইক্রোওয়েভ ওভেন সেখানে ব্যবহার করা হয়। পেজার কোশ্চেন করবা যে পেজার কি? পেজার এটা আগে ছিল, আগে এমন একটা ডিভাইস ছিল, মোবাইল সার্ভিস ছিল। এখন যেমন আমরা মোবাইলে কথা বলি অডিও কল, তখন একসময় অডিও কল ছিল না, শুধু একটা ডিভাইস থাকতো, সেখানে হচ্ছে এই যে ব্রেকিং নিউজের মতো মেসেজ আসতো। এখন আমাদের ব্রেকিং নিউজ আসে না, এরকম শুধু ব্রেকিং নিউজ আসতো। কোম্পানিরা কী করতো, সেই পেজারে ব্রেকিং নিউজ পাঠাইতো, লোকজন সেটা পড়তে পারতো। এটা হচ্ছে পেজার, এটা আর এখন নাই। বাড়িতে কোথায় ব্যবহার করা হয়? ইন্টারকম মানে কি, মনে করো যে একই বিল্ডিং এক ফ্ল্যাটের সাথে আরেক ফ্ল্যাটে কথা বলতে পারে পয়সা ছাড়া, সেটাকে বলে ইন্টারকমে মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়। সিকিউরিটি সিস্টেম ব্যবহার করা হয়। গ্যারেজ ডোর অটোমেশন, হ্যাঁ গ্যারেজের ডোর অটোমেটিক খুলবে, অফ হবে, লাইট জ্বলবে, এগুলোতে ব্যবহার করা হয়। টিভিতে মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়। রিমোটে মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়। রিমোট থেকে যে আমরা ডাটা বাটন চাপতেছি সেখান থেকে এই যে ডাটা যাচ্ছে ইনফ্রারেডের মাধ্যমে, এটা কি এখানে একটা কন্ট্রোলার আছে, সে মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়। ভিডিও গেমসে ব্যবহার করা হয়। বাচ্চাদের খেলনাতে ব্যবহার করা হয় প্রচুর। ব্যায়ামের যন্ত্রে ব্যবহার করা হচ্ছে। ডিভিডিতে, সেলাই মেশিনে মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়। ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলে তো প্রচুর মাইক্রোকন্ট্রোলার ইউজ। ইঞ্জিন নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হচ্ছে। ট্রান্সমিশন কন্ট্রোলে ব্যবহার করা হয়।
তারপরে এই যে বিভিন্ন ধরনের প্রসেসিং, তোমার হচ্ছে প্যাকেজিং সিস্টেমে এইগুলা মাইক্রোকন্ট্রোলার ইউজ করা হয়। রাডার কন্ট্রোলে ব্যবহার করা হয়, রোবট নিয়ন্ত্রণে এটা ব্যবহার করা হয়, পাওয়ার সিস্টেম নিয়ন্ত্রণেও এটা ব্যবহার করা হয়। তো আমাদের আজকে এই পর্যন্তই আমাদের এটা ছিল ক্লাস, আমাদের প্রথম অধ্যায় এটাই শেষ এই পর্যন্ত। তো এতক্ষণ যা আলোচনা করেছি আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের আর কোনো কোশ্চেন থাকে তাহলে আমি আরেকটু উত্তর দেওয়ার চেষ্টা করি। দাঁড়াও। অনেকে কোশ্চেন করছো, কোশ্চেনের অ্যান্সার অলরেডি তোমাদেরটা দেয়া হয়ে গেছে। হাসিবুল হাসান বলেছে হার্ভার্ড আর্কিটেকচার কোথায় ব্যবহার করা হয়? হ্যাঁ, হার্ভার্ড আর্কিটেকচার মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়। কেমন, আমরা সামনে আরও দেখব মাইক্রো কন্ট্রোলারে হার্ভার্ড আর্কিটেকচারটা ইউজ করা হয়। তারপরে হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের ব্যবহার কি, হাসান প্রশ্ন করছো। হাসান, তোমার প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছো। ইউএআরটি কি হাসান? ইউএআরটি হচ্ছে ইউনিভার্সাল অ্যাসিঙ্ক্রোনাস রিসিভার ট্রান্সমিটার। এটা কমিউনিকেশনের অংশ, এটা নিয়ে আমাদের অধ্যায় আছে, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। কেমন? হার্ভার্ড আর্কিটেকচার কি, হ্যাঁ এই ভিডিওটা তো রেকর্ড হয়ে আছে, এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি। তুমি একটু পিছনে যে ভিডিওটা দেখো সেখানে বুঝতে পারো হার্ভার্ড আর্কিটেকচারটা। আর কারো কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিব। তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি। তো আজকের লাইভ ক্লাসে অংশগ্রহণ করে ক্লাসটাকে ইন্টারেক্টিভ করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবা, পুষ্টিকর খাবার গ্রহণ করবা, অযথা বাইরে যাওয়া আসা করবা না। আর আগামী ক্লাসে সবাই অংশগ্রহণ করবে এই প্রত্যাশা ব্যক্ত করি। আমাদের এই দুর্দিন একদিন কেটে যাবে, করোনাকে আমরা জয় করতে পারবো, বাংলাদেশেরও একদিন জয় হবে। সবাইকে ধন্যবাদ।